আমন্ত্রণ সিএসআর মুক্ত কণ্ঠ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি জিএম মুস্তাফিজুল আলম। সপ্তাহের ঘটনা প্রবাহের বিশ্লেষণ নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠানে আজকে কথা বলবো দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। দর্শক, আপনারা জানেন এই করোনা ভাইরাসে বিশ্বব্যাপী যে মহামারী তৈরি হয়েছে তাতে এরই মধ্যে 1,09,00,000 মানুষ আক্রান্ত হয়েছেন সারা বিশ্বে এবং তার মধ্যে 5,21,000 মানুষের মৃত্যু হয়েছে। বাংলাদেশেও সামাজিকভাবে এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণের কারণে। এরই মধ্যে বাংলাদেশে 1,56,000 মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন 1,968 জন এবং আগামী সময়গুলোতে কি অবস্থা অপেক্ষা করছে সেটা অজানা। এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোভিড-19 সংক্রান্ত জাতীয় কমিটির উপদেষ্টা ডাক্তার তারেক মাহমুদ হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ডাক্তার তারেক মাহমুদ, আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এখন যে অবস্থা বিরাজ করছে সেই ক্ষেত্রে টেস্ট নিয়ে একটি সবচেয়ে বেশি কথা হচ্ছে। সেখানে হচ্ছে যে যখন মানুষ পরীক্ষা করাতে যান কোভিড-19 পরীক্ষা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফলাফল পেতে 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাসও লেগে যাচ্ছে। আমরা সেই খবরও পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইছি যে আমরা আগে কথায় বলতাম যেটি হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলেন। এখন যদি এই পরীক্ষার রেজাল্ট আসার আগে রোগী সুস্থ হয়ে যান বা মৃত্যুবরণ করেন তাহলে এই পরীক্ষা দিয়ে কি হবে? তো আসলে সমস্যাটা কোথায় এই পরীক্ষা নিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ অন্যান্য গেস্টদেরকে। এটা আসলে একটা প্রবলেমটা তো ওভারনাইট হয় নাই, এটা একটা অ্যাকুমুলেটিভ প্রবলেম হয়েছে। যেটা আমার মনে হয় আমার দৃষ্টিকোণ থেকে যে প্রথমে যে টেস্টের আমরা কোনো সংখ্যা নির্ধারণ করা হয়নি প্রথম দিকে যে কতটা দিনে করব। আপনি যদি একটা ফোরকাস্ট করেন 2 মাসের, আপনি যদি একটা 3 মাসের ফোরকাস্ট করেন, কারণ আপনার বেসড অন আপনার যে এখন ইউটিলাইজেশন সেই হিসাবে এবং ভবিষ্যতে এটা বাড়বে যে আমি টেস্ট বাড়াবো। যেমন আমরা ভ্যাকসিন ফোরকাস্ট করি যে আমাদের 6 মাসে কী পরিমাণ মিজেল ভ্যাকসিন লাগবে, পোলিও ভ্যাকসিন যখন যেটা আসে। এই ফোরকাস্টটা সম্ভবত কারেক্টলি হয়নি অথবা ফোরকাস্টটা করতে পারেনি ঠিক মতো। যে আমরা টেস্ট কিন্তু বাড়ানোর কথা প্রথম থেকেই বলা হয়েছে যে টেস্ট বাড়বে, আস্তে আস্তে টেস্ট বাড়লে, কারণ আমরা টেস্ট বাড়লে আমরা দেখবো যে ইনফেকশনের রেট, ইনফেক্টেড পিপল আমরা আইডেন্টিফাই করতে পারবো আর্লি। যেমন 3টা জিনিস আছে, 3টা জিনিস হলো বুলেটের মতো: আর্লি ডিটেকশন, আর্লি আইসোলেশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট। এই 3টা কি নিয়ে আমাদের সরকার, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ যুদ্ধে নেমেছিল যে এইভাবে আমরা আগায় যাবো। কিন্তু টেস্টের ব্যাপারে এবং যেটা আরেকটা পরের দিকে যখন আপনি বুঝতে পারলেন যে আপনার টেস্ট 10 থেকে 12,000 হচ্ছে, 16,000 হচ্ছে, তখন আমরা টেস্ট কিটের জন্য দরকার আমাদের। কিন্তু গ্লোবালি একটা ক্রাইসিস দেখা দিয়েছে, এটা অস্বীকার করে লাভ নেই। আমাদের এখানে দুর্বলতা আছে, ইন কান্ট্রি উইকনেস আছে, প্ল্যানিংয়ের উইকনেস আছে, প্রিপারনেসের উইকনেস আছে, কিন্তু আবার গ্লোবালি একটা কম্পিটিটিভ মার্কেট হলো। মানে আপনার যেমন পিসিআর মেশিন, আপনি এখন টাকা নিয়ে ঘুরলেও এই ঢাকার রাস্তায় ঘুরেন আর লন্ডনের রাস্তায় ঘুরেন, আপনি পিসিআর মেশিন কিনতে পারবেন না, এটা ইম্পসিবল। হ্যাঁ, এটা আপনাকে অনেক আগে বুক দিতে হবে, প্রোডাকশনে যাবে, কারণ এটা যা ছিল সব সোল্ড আউট। তো এই টেস্ট কিটটা আসলে আমাদের এই ব্যাপকতা, এই যে প্যান্ডামিকের ব্যাপকতা সম্ভবত কর্তা ব্যক্তিরা বুঝতে পারেন নাই। হ্যাঁ, কিন্তু পলিসি প্ল্যানাররা বুঝতে পারেনি, অথবা বুঝছে কিন্তু একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, সেই অবস্থা থেকে আবার আমাদের পজিটিভ সাইড হলো, সেই অবস্থা থেকে আমাদের যারা দায়িত্বে রয়েছেন তাদের মধ্যে সবাই না, বেশ কিছু লোকজন খুব কঠোর পরিশ্রমের মাধ্যমে জিনিসটা ওভারকাম করার চেষ্টা করছেন। জাতীয় ইনস্টিটিউটগুলি চেষ্টা করতেছে। আমাদের এক পর্যায়ে আপনার মনে আছে, আমার মনে 7-8 দিন বা 10 দিন আগে বলা হলো, সরকারিভাবেই বলা হলো যে আমাদের 29,000 কিট আছে, যদি পারফেক্টলি আমি মনে রাখি। এটা এমনকি এটা সবগুলি টেলিভিশনে আসছে, ওই যে লগ বই দেখানো হয়েছে। তখন আমরা চিন্তা করলাম আমরা যদি 15,000 টেস্ট করি একদিনে, তাহলে কালকে আর পরশু দিন, ডে আফটার টুমরো, 2 দিনই তো শেষ হয়ে যাবে। তো ওই অবস্থায় এটা খুব একটা প্যানিকের মতো সৃষ্টি হলো। তারপর যাই হোক, আমাদের বিভিন্ন জায়গা থেকে কি করা হলো, তারপর যারা যেসব সাপ্লাই অন দ্য ওয়েতে আছে সেগুলো হয়তো চলে আসলো এভাবে এখন মোটামুটি। কিন্তু এটা কিন্তু আমি যেটা ওয়ার্নিং করতে চাই মিনিস্ট্রি অফ হেলথকে, ডিজি হেলথকে, যে এই ক্রাইসিস আবার হবে, এই ক্রাইসিস আবার হবে, টেস্ট কিটের ক্রাইসিস হবে। তারপর আমরা যদি অ্যান্টিজেনে যাই, র্যাপিড টেস্টে যাই, আমাদেরকে ফোরকাস্ট করে ফেলতে হবে নেক্সট জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 3 সপ্তাহে আমরা। আমি এই প্রসঙ্গে জাস্ট একটু যদি টাইম দিতেন 30 সেকেন্ড। আমি বাইরে কাজ করতাম, আমি জাতিসংঘের কর্মকর্তা, আমি সুনামি প্রোগ্রামের দায়িত্বে ছিলাম, ইন্দোনেশিয়ার দায়িত্বে। আমাদের ওখানে মেইন কি টুল ছিল জানেন? আমাদের মেইন টুল ছিল, কারণ এটা তো রিলিফ,
এটা হলো রেস্কিউ অপারেশন, রিলিফ অপারেশন, রিহ্যাবিলিটেশন অপারেশন। মানে এটা হলো একটা ফার্স্ট এই স্টেজ। এই ক্ষেত্রে ফোরকাস্টিং যে কি দরকার, কি ইস্যু, সাপ্লাই চেন চালু রাখা যে কি দরকার। আমাদের সঙ্গে ডাক্তার বসে আছি, নার্স বসে, সবাই বসে আছি, টুলস নাই, তা আমরা ইউজলেস। এইটাই বলবো। তো আমি মনে হয় ইনশাল্লাহ আমরা ওভারকাম করব এবং জি, করতেছি। আপনার আশা কাছে করি আরো আপনার কাছে আবারও উইল আসবো লার্ন ফ্রম এই বিষয় নিয়ে পাস্ট। বিস্তারিত জানতে। আমাদের সাথে আছেন আওয়ামী লীগ নেতা রাশেক রহমান। রাশেক রহমান, আপনি শুনছিলেন ডাক্তার তারেক মাহমুদ যেটি বলছিলেন যে আমাদের কর্তা ব্যক্তিরা যে ফোরকাস্ট করা, সেই ফোরকাস্টটি ঠিকমতো করতে পারেনি, যার কারণে এই পরবর্তীতে সমস্যাগুলো তৈরি হয়েছে। আপনি কি মনে করেন এখন কোন অবস্থায় আছি আমরা? আপনাকে ধন্যবাদ। ফোরকাস্টের ব্যাপারটা যেটা, সেটা তো পৃথিবীর কোনো দেশই আসলে ফোরকাস্টিং মতো করতে পারেনি। আমার সাথে, আমি বিশ্বাস করি এখানে যে বিশেষজ্ঞ মহোদয় আছেন তিনি আমার সাথে হয়তোবা একমত হবেন। এবং যারা আপাত দৃষ্টিতে সফল হয়েছে তাদের সফলতার পিছনে কিটের থেকে বড় কথা তাদের সরকার যন্ত্র এবং তাদের সমাজের উপরে তাদের পরিচালনা করার যে প্রকার প্রকৃতি, যে রেজিমেন্টেশন, সেটা অনেক ব্যাপক ভূমিকা পালন করেছে। আমি অনেক জায়গায় বলি যে অনেকে ভিয়েতনামের প্রসঙ্গটা আনে, কিন্তু ভিয়েতনামে তো মানুষকে ঘরে রাখার জন্য বা তাকে রেগুলেট করার জন্য রাস্তায় ট্যাঙ্ক বানানো হয়েছে। এখন পৃথিবীর সব দেশ এই কাজ করতে পারেন না। আর ফোরকাস্টের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণ পিসিআর মেশিন, যথেষ্ট পরিমাণ টেস্ট কিট আয়োজন করার যে ব্যাপারটা, সেই জায়গায় মোটামুটি ভাবে মোটা দাগে পৃথিবীর সব দেশ ব্যর্থ হয়েছে। উনি যে কথাটা বলেছেন ওনার সাথে আমি একমত, যে এখন আপনি টাকা নিয়ে যদি সমস্ত পৃথিবী আপনি ঘুরে বেড়ান, আপনি যে খুব সফল হবেন তা না। একই সাথে অন্য কোনো দেশে যে সফল হচ্ছে তা কিন্তু না। সকলে বুকিং দিচ্ছেন যাতে করে নতুন পিসিআর মেশিন তৈরি হয় এবং সেটা আপনি পান। এখন এই তৈরি হওয়ার জায়গাটায় আমি ওনার মতোই এই দেশের একজন নাগরিক হিসেবে, শুধু রাজনৈতিক কর্মী হিসেবে নন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছেন তাদের কাছে আহ্বান জানাবো যাতে আমাদের দেশের প্রয়োজনীয় যে পিসিআর মেশিন বা যে টেস্ট কিট গুলো প্রয়োজন হবে বা রিএজেন্ট গুলো প্রয়োজন হবে, সেগুলো যাতে যথেষ্ট পরিমাণে এখনই তার অর্ডার প্লেস করে দেওয়া হয় এবং তার পেমেন্ট দিয়ে দেওয়া হয়, যাতে পরবর্তীতে সংকটকে আমরা মোকাবেলা করতে পারি। তবে এখন আমাদের যেটা সবচেয়ে বেশি দরকার, দেখেন, সব ক্ষেত্রে হুকে অনুসরণ করলে হবে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ভেরি ইম্পর্টেন্ট, তার গাইডলাইন আমরা মানবো, সবকিছু করব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিজেদের কিছু উদ্ভাবনী ব্যাপার, যেটাকে ইম্প্রোভাইজ করা বলা যেতে পারে, ইম্প্রোভাইজেশনের ব্যাপার রয়েই যায়। অর্থাৎ আমাদের অন এন ইমিডিয়েট বেসিস যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষা করে এই যে র্যাপিড টেস্ট কিট যেগুলো বাংলাদেশে বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন মহলের মানুষরা আনার চেষ্টা করছেন বা এনেছেন, সেগুলো অতি দ্রুততার সাথে কোনটা আসলে বেশি ইফেক্টিভ, কোনটা বিভ্রান্তি ছড়াবে না, সত্যিকার অর্থে আমাদের এখানে সম্মানিত পরামর্শক মহোদয় আছেন, ওনাদেরকে কোন কোন কিটটা সহযোগিতা করতে পারে এই যুদ্ধ মোকাবেলা করার ক্ষেত্রে, সেগুলো অনুমোদন দিয়ে দেওয়া দরকার। তো আমি বিশ্বাস করি সরকার সেদিকে আগাচ্ছে। তবে ওনারা ওনাদের পরামর্শের জায়গা থেকে যদি আরো জোরালো ভাবে বলেন, তাহলে হয়তো কাজটা দ্রুততার সাথে সম্পন্ন হবে। আমি বিশ্বাস করি যে র্যাপিড কিট টেস্ট কিট পৃথিবীতে অনেক জায়গায় আছে যেগুলোর এরর মার্জিন কম, এবং এই কিট গুলো খুঁজে বের করে এনে বাংলাদেশের এই 17 কোটি মানুষকে আপনার যে করোনা ভাইরাসের যে নিরূপণ করার যে জায়গাটা, সেই জায়গাটাকে আরো শানিত করা দরকার। তবে সবচেয়ে বড় কথা, পিসিআর অর নো পিসিআর, কিট অর নো কিট, যত যা কিছু হোক, যে কথাটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে অন এন ইমিডিয়েট বেসিস যার পক্ষে সম্ভব তাকে থিওরি অফ আইসোলেশন, থিওরি অফ সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেই কিন্তু চলতে হবে। অর্থাৎ সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করা এবং নিজেকে যতটা সম্ভব ঘরে আবদ্ধ করে রাখার কোনো বিকল্প কিন্তু আসলে এখনো পৃথিবীতে তৈরি হয়নি। করোনা ভাইরাসের টিকা নাই, ওষুধ নাই, এবং সত্যিকার অর্থে আপনার যদি কিট নাও থাকে, আপনি যদি সংক্রমিত হয়ে থাকেন, খুব বড় ধরনের উপসর্গ যদি আপনার না থেকে থাকে, আপনি ঘরে থেকে অন্যের থেকে নিজেকে আলাদা করে সুস্থ করে তুলতে পারেন। জি, আপনার কাছে আবারও আসবো। আমাদের সাথে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে জানতে চাচ্ছি যে করোনা পরীক্ষা নিয়ে যা হলো এতদিন, এখন পর্যন্ত যা হচ্ছে, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? কারণ এখন মানুষ কিন্তু সময় মতো পরীক্ষার রেজাল্ট পাচ্ছে না, আবার একই দিকে এই পরীক্ষার জন্য ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটি আসলে বিশ্বের কোথাও নেই। না, আপনি ঠিকই বলেছেন। আসলে মানে এই যে যা সামগ্রিক যে বিষয় ফোরকাস্টের কথা বলা হচ্ছিল, প্রবলেমটা তো সেখান থেকেই শুরু। আমরা আসলে ফোরকাস্ট করতে পারলাম কি পারলাম না। আপনি দেখেন, হ্যাঁ, করোনা এটা মহামারী, কিন্তু আসলে এটা ছেলে খেলা কোনো বিষয় না।
এটা গোটা বিশ্বব্যাপী ছড়িয়েছে, এটাও সত্য, কিন্তু বাংলাদেশের মতো, আমাদের দেশের মতো বাস্তবতা বা সমন্বয়হীনতা বা তুগুলকি ব্যাপার পৃথিবীর কোথাও কি হয়েছে আপনি বলেন? অথচ এখানে এটা কিন্তু রাজনীতির কোনো বিষয় না, পরিস্থিতি কিন্তু ভয়াবহ, এটা আগে অনুধাবন করবার বিষয়। কিন্তু এখানে এখন তো দেশই গভীর সংকটে, এই সংকটে শুধু বাগাড়ম্বর করা, মুখে বলা আর কার্যক্ষেত্রে কাজ না করে পরিস্থিতিকে জটিল করা, ভয়াবহ থেকে ভয়াবহতার দিকে ঠেলে দেওয়া, এটা কিন্তু এক জিনিস না। কি হচ্ছে আপনি বলেন? এই যে কিটের যে বিষয়গুলো বললাম, আমি গতকালই দেখলাম পত্রিকায়, আমি দেখলাম, কালের কণ্ঠে দেখলাম, কিট নিয়ে যে বিষয় হলো এ পর্যন্ত 15 লক্ষ কিট এসছে। কিটের সংকট তো নতুন করে হলো, হ্যাঁ পৃথিবীর সমস্ত দেশই ম্যানেজ করবে না, কিন্তু কিটের এরকম সংকট বা কিট নিয়ে বা সুরক্ষা সামগ্রী নিয়ে যে দুর্নীতি লুণ্ঠন এই মহামারীর মধ্যে, এটা কি আপনি কোথাও শুনেছেন? 15 লক্ষ কিট আনা হলো, সেই 15 লক্ষ কিটের একটা প্রতিষ্ঠানই 8 লক্ষ কিট এনেছে, 7 লক্ষ কিট এনেছে, আর বাকি প্রতিষ্ঠান এনেছে 7 লক্ষ কিট, 1 লক্ষ করে। এখন আবার দেখা গেল কি, সেগুলো তড়িঘড়ি করে নাকি মৌখিক আদেশের মধ্যে, কালের কণ্ঠে আমি পরশু দিনের পত্রিকায় দেখলাম যে মৌখিক আদেশের মাধ্যমে এগুলো আনছেন ওনারা, বলা হয়েছে ক্ষেত্র বিশেষে রিটেন কোনো অর্ডারও দেওয়া হয়নি। এবং সেই কিট আনবার পরে ম্যাক্সিমাম কিট যে 8 লক্ষ কিট, সেই কিট পিসিআর মেশিনে সেট হচ্ছে না, দেরি হচ্ছে, নানান ধরনের প্রবলেম তৈরি হচ্ছে, সেগুলো আবার ফেরত আসছে, ফেরত আসবার পরে সেগুলো ওনারা আবার ফেরত নিচ্ছেন না, এগুলোর টাকা, এগুলোর মেয়াদ আবার 6 মাস। এই যে যে ব্যাপার, ইতিমধ্যে কিটের সংকট তৈরি হয়েছে, আবার 600 কোটি টাকা কিটের যে টাকা, সেই টাকাও পরিশোধ করা হয় নাই। যিনি এই যে ভোক্তা অধিকার পরিষদ বা এই মেডিকেল আমদানি পরিষদের যিনি সভাপতি, উনি বলেছেন যে কিভাবে নতুন করে কিভাবে আমরা কিট দিব, নতুন সরবরাহকারী কোথা থেকে আমরা পাবো? পুরনো যে টাকা 600 কোটি টাকা বাকি রয়েছে, পিপি এগুলোর বাকি রয়েছে 1000 কোটি টাকা, সেইগুলো নিয়ে একটা মারাত্মক তুগুলোকে সমন্বয়হীনতা রয়েছে। এখন এই যে যে কিটগুলা ফেরত পাঠানো হচ্ছে বিভিন্ন ল্যাব থেকে ঢাকায়, সেগুলো এখন এরা আবার প্রাইভেট সেক্টরে বিক্রি করবার চেষ্টা করছে, এবং কিছু কিছু তারা বিক্রি করেছে, এবং বলা হচ্ছে যে একটা কিট দিয়ে এখন 2 জন মানুষকে কিভাবে পরীক্ষা করা যায়। এই যে যে সামগ্রিক বাস্তবতা, এবং এটা তো অস্বীকার করবার কোনো, এবং এটা তো প্রতিষ্ঠিত সত্য, এই ব্যাপারগুলা এখানে কেন আসলো? যেই কিটে প্রাইভেট হাসপাতালগুলো পরীক্ষা করতে পারছে, সেই কিটে কেন আমাদের সরকারি হাসপাতালগুলো পরীক্ষা করতে পারছে না? এখানে একটা প্রশ্ন, ওই যে বিশেষ মহলকে যিনি 8 লক্ষ কিট এনেছেন চীন থেকে, ওনারা এনেছেন কোরিয়া থেকে, ইতালি থেকে, অন্যান্য দেশ থেকে, চীন থেকে যে 8 লক্ষ কিট আনা হয়েছে, সেই কিটের মনোপলি বিজনেসকে অবারিত করবার জন্য এই কিটগুলা ফেরত দেওয়া হচ্ছে বা এই কিটগুলো ব্যবহার করা হচ্ছে না। অথচ দেশে কি ভয়ঙ্কর বাস্তবতা। আর চিকিৎসা বাস্তবতার কথা যদি বলেন, এটা তো মানে কি বলবো, চট্টগ্রামের অবস্থা আপনারা দেখেছেন, আমরাও দেখেছি, গণমাধ্যমে টোটাল স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। সেখানে একটা সিবিটের দাম যেখানে 20 টাকা, সেখানে 50 টাকা বিক্রি হচ্ছে, আমরা গণমাধ্যমে দেখেছি। হাসপাতালগুলো কি অমানবিক চিত্র। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেন এমন একজন ডাক্তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, আমি দেখেছি যে এখানে যে পরিমাণ করোনা রোগী, ফ্লোরে পা ফেলবার জায়গা নাই, মানুষ ছটফট করছে একটু অক্সিজেনের জন্য। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অক্সিজেনের, তারও কোনো সুষ্ঠু সমাধান সুরাহা কিন্তু নাই। মানুষ মারা যাচ্ছে একটু অক্সিজেনের, আইসিইউ তো দূরের কথা, ভেন্টিলেটর তো দূরের কথা। এই বাস্তবতায় আমরা যদি বলি যে আমাদের সব ঠিক আছে, আমাদের সব ঠিক থাকবে, এইগুলো হলো বারবার। আমি দেখছি তো, এই যে সুরক্ষা সামগ্রীর কথা যদি বলেন, দেখেন পৃথিবীর কোথায় এরকম, মানে হ্যাঁ মহামারী তো আসবে, মহামারী যে ঠেকিয়ে রাখতে পারবেন সব, সেটা বাস্তবতা, কিন্তু আমি কি করছি, আমার আন্তরিকতা কতটুকু, আমার চিকিৎসা ব্যবস্থা কতটুকু, আমি শুধু রাজনীতি করছি, বাগাড়ম্বর করছি, করোনা আমার সাথে পারবে না, আমরা আছি, আমরা শক্তিশালী, এগুলো বলে কি করোনা ঠেকানো গিয়েছে কোথাও? আর এই রাজনীতি, এই ধরনের বক্তব্য পৃথিবীর কোন মানুষের কাছে আপনি দেখেছেন? আপনি দেখেন যে মানুষ ছটফট করছে, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে যাচ্ছে, চিকিৎসা পাচ্ছে না, প্রধানমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তাতেও কাজ হচ্ছে না, অথচ আমরা বলছি সব ঠিক আছে। এই যে যে মানে সুরক্ষা সামগ্রী বলেন, পিপি যেটা, এবং মাস্কের যে ব্যাপারটা, এই যে রাশেক ভাইয়ের দলের একজন লোক, ওনার সাথে আমি টকশো করেছি, শুনেছি অনেকদিন, উনি পিপিএ, নিম্নমানের পিপিএ, ভেজাল পিপিএ দিয়ে যে এই যে শত শত ডাক্তার, চিকিৎসক এবং এই যে চিকিৎসা কর্মী যারা নিয়োজিত, তারা যে অসুস্থ হলো, এর দায় কি ওনাদের নেওয়া উচিত না? আর কোনো গ্রেপ্তার হয়েছেন উনি তো আওয়ামী লীগের অনেক বড় নেতা। বললাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে মিঠু সিন্ডিকেট আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবদাল সিন্ডিকেট আছেন, শত শত সিন্ডিকেট। এক মিঠু সিন্ডিকেটের নাকি বেনামে 40টা লাইসেন্স রয়েছে। জি, আপনার কাছে আবারও আসবো এই সেক্টরে। শহীদুল ইসলাম বাবুল। জি, আমি শেষ করি 30 সেকেন্ডের মধ্যে। আপনি যদি মানে বলা হয়েছে যে বিশ্বের সবচাইতে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর, আপনি খালি ওই ডিজি অফিসে যদি পরিবর্তন করে বদলি করে এটা সমাধান করতে চান, আপনাকে আরো উপরে যেতে হবে, মন্ত্রণালয়ে যেতে হবে, আরো উপরে যেতে হবে, এর শেকড় খুঁজে বের করতে হবে। যে রেহমান সোবহান বলেছেন, অর্থনীতিবিদ, আমি দেখলাম আজকে যে বাংলাদেশের এই স্বাস্থ্য সেক্টরে কেনাকাটার জন্য এখন একটা
পরিশোধ করে কি বলে একটা কমিশন করে সেই কমিশনের মাধ্যমে কেনাকাটা করার সময়ের বাস্তবতা কিন্তু, এবং এটা ভেবে দেখবার সময় আসছে। জি ধন্যবাদ। জি, আপনার কাছে আবারও আসবো। রাশেক রহমান, আপনি শুনছিলেন শহীদুল ইসলাম বাবুলের কথা, বেশ কিছু অনিয়মের কথা ঘুরে ফিরেই আসছে। তো সেই জায়গাগুলোতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখছি না কেন, আপনি কি মনে করেন? জি, হ্যালো। জি জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। জি জি, না না, শুনেন, বাবুল সাহেব যেটা করছেন উনি নিজেই বলছেন এটাকে রাজনৈতিক ভাবে দেখা ঠিক হবে না, আবার নিজে এটাকে পলিটিসাইজ করছেন, এটাই তো বাস্তবতা। এবং বাংলাদেশে যেমন করোনা ভাইরাসকে নিয়ে পলিটিসাইজেশন যেমন হচ্ছে, ঠিক একইভাবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের বাণীও যদি আপনি দেখেন, তিনিও কিন্তু এটা রাজনীতিকরণ করছেন, যে এখানে যে যেভাবে পারছেন এই সংকটটাকে ব্যবহার করার চেষ্টা করছেন। এটা খুবই দুঃখজনক। যদিও আমরা মুখে বলি যে এই সংকট একটি মহামারী, এটা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার, কিন্তু আপনি 3-4 মিনিট ধরে বাবুল সাহেবের যে কথা শুনলেন, এখানে কি রাজনীতির অপচেষ্টা ছাড়া আর কিছু খুঁজে পেলেন কিনা? বাস্তবতা হচ্ছে কি? বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের 17 কোটি মানুষ, সেখানে চিকিৎসকের সংখ্যা হয়তো বা 60 থেকে 70, প্রতি 10,000-এ 3 জন করে চিকিৎসক, এই তো পরিসংখ্যান। সেই জায়গায় আপনি আমি এখনো বেঁচে আছি, এগোচ্ছি, একেবারে আদর্শিক পরিস্থিতি সে কেউ দাবি করতে পারবে না। করোনা ভাইরাসকে আমরা দূর করে ফেলেছি সেটাও কেউ দাবি করবে না, আমি করছি না। কারণ আমি কেন, পৃথিবীর কেউই তো দূর করতে পারছে না। প্রথমে বলেছি এর কোনো টিকা নাই, এর কোনো ওষুধ নাই। আমাদের এখন কি পরিস্থিতি সেটা দেখতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় ব্যত্যয় ঘটছে, বেসরকারি ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যেভাবে চাই সেটা হচ্ছে না, অনেক ক্ষেত্রে অনেক উদাহরণ আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে মিঠু সিন্ডিকেটের কথা তিনি বললেন, মিঠু সিন্ডিকেট কি নতুন কোনো কিছু? মিঠু সিন্ডিকেটের আপনি যদি সত্যি, উনি যেটা বললেন যে তদন্ত করা দরকার, তদন্ত করলে তো বেগম খালেদা জিয়া তার ছেলে তারেক জিয়ার হাত দিয়ে এখানে বললাম। আমি তো সেসব আলাপে যেতে চাচ্ছিলাম না। সিন্ডিকেটকে ধরতে হবে, বিচার করতে হবে, তদন্ত করতে হবে, তার শাস্তি আনতে হবে। তাহলে আমাকে বলতে হয় এই যে যেই নেতার কথা তিনি বলছেন, আমি কোন স্পেসিফিক নেতা বা কারো নাম এখানে উল্লেখ না করে বলতে চাই যে এসব লোকদের ভিতর যে মামলাগুলো হয়েছে, মামলাগুলো তো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারি মামলাগুলো করেছে। এখন মামলা হবে, মামলা হয়ে তদন্ত হবে, তদন্ত হয়ে একজন লোক গ্রেপ্তার হবে, তার সাজা হবে, সেটা তো আপনি আঙ্গুলের তুলিতে আশা করতে পারেন না। বাংলাদেশে তো এখনো কিছু আইন কানুন আছে, সেটার জন্য সময় লাগবে। গ্রেপ্তার করলে ফেললেন, এটা তো কোনো, আমি মানুষের কাছে তালি পাওয়ার জন্য বা বাবুল সাহেবের কাছে তালি পাওয়ার জন্য একটা সার্কাসের মতো একজন লোককে মামলা দিয়ে গ্রেপ্তার করে ফেললাম, এটা যেমন করবো না, ঠিক একই ভাবে যেখানে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা থেকে আমি দূরে থাকবো না। এবং বাস্তবতা কি, যদি আজকে বাবুল সাহেব এখানে বসে থেকে বলেন যে বাংলাদেশ সরকারের অধীনস্থ বাংলাদেশের যে চিকিৎসক নার্স যারা আছেন তারা অকাতরে তাদের প্রাণ সামনে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করার চেষ্টা করছেন না, তাহলে আমার আর কিছু বলার থাকে না। তবে আমার অবস্থান হচ্ছে এই, আমি এই জায়গায় দাঁড়িয়ে থেকে বলতে চাই, এই দরিদ্র দেশ, এই সমস্যা সংকুল দেশে আজ চিকিৎসক, স্বাস্থ্যসেবী, নার্স ভাই বোনেরা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা সংস্থার সাথে যারা জড়িত, জনপ্রশাসন, যারা অভিবাদন জানাই যে আমাদের শত সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমরা দেশকে ধরে রেখেছি, আমরা এই দেশকে পরিচালনা করছি এবং মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আপনি বেহেশতের মতো হয়তোবা সেই পরিস্থিতি পাবেন না বা পাচ্ছেন না, সেটা পাওয়া অসম্ভব প্রায় ব্যাপার। আপনি আমাদের প্রস্তাবনা দিন, উপদেশ দিন যে কোথায় কোথায় কি কি কাজ করলে, বাস্তবসম্মত কি কাজ করলে আমরা এগোতে পারবো, সেটা আপনারা নেবেন। আপনার কাছে রাশেক রহমান, আপনার কাছে আবারও আসবো। জি, আপনার কাছে আবারও আসবো। তো আমরা একটা বিরতিতে যাব। বিরতিতে যাবার আগে ডাক্তার তারেক মাহমুদ, আপনার কাছে ছোট্ট করে জানতে চাইবো, আপনি প্রথমেই বলছিলেন যে ফোরকাস্ট ঠিকমতো হয়নি। আপনি তো জাতীয় কমিটির উপদেষ্টা, আপনারা যে ধরনের উপদেশ দেন সেই উপদেশগুলো কি যারা বাস্তবায়ন করবে, বাস্তবায়নকারী যারা প্রতিষ্ঠান, তারা কি সেগুলো শোনেন? আসলে এটা, কারণ আমরা তো সিস্টেমের একটা কমপ্লিমেন্ট করি সিস্টেমকে। হ্যাঁ, আমরা টোটাল সিস্টেমটা, মেকানিজমটা, একটা ডিজি হেলথ আছে, মিনিস্ট্রি আছে, এখানে আমাদের প্রফেশনালরা আছে, তারপর আমলারা আছেন। তা আমাদের যে পরামর্শ থাকে, আমরা অনগোয়িং প্রোগ্রামে, ইমপ্লিমেন্টেশনে প্রোগ্রামকে মডিফাইড করা যায়, প্রোগ্রামকে অফ দ্য ট্রাক আছে কিনা সেটাকে আইনা ট্রাকে বসানো। কারণ পৃথিবীতে যে কোনো, এটা তো একটা হিউজ জায়ান্টিক প্রোগ্রাম কিন্তু, এবং খুব কমপ্লিকেটেড এবং সেন্সিটিভ প্রোগ্রাম, কারণ এখানে মানুষের লাইফ নিয়ে আমরা ডিল করতেছি। এখানে সামান্য ভুলের জন্য এই ভাইরাসটা খুব ডেডলি ভাইরাস, এই ভাইরাস সম্বন্ধে আমরা কিছুই জানি না এই পর্যন্ত। অনেক গবেষণায় অনেক কিছু হচ্ছে কিন্তু কিছুই জানতে পারতেছি না। তো সুতরাং এই যে টোটাল সিস্টেমটা একটা রান করে, তো আমার যেটা কথা হলো যে এটা আসলে
প্রবলেম প্রতিটা সিস্টেমেই থাকে, কারণ এই সিস্টেমে আমরা কখন আমাদের অনেক ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার হয়েছে, কিন্তু প্যান্ডেমিক এই ধরনের কখনো হয়নি। তার অর্থ কি এটা কি অজুহাত যে আমাদের প্রোগ্রাম, আমরা ভালো প্রোগ্রাম ডেলিভারি দিতে পারবো না, আমরা আমাদের জনগণকে প্রোটেক্ট করতে পারবো না? না না, এটা আমরা বলতে পারি না। আমাদের যেসব ডিজাস্টার হয়েছে সেখান থেকে আমরা লেসন লার্ন করছি, সেই লেসন লার্নকে আরও একটু বিগার স্কেলে, ফুল স্কেলে ইমপ্লিমেন্ট করার ক্যাপাসিটি। আর গুড থিংস আমাদের পাবলিক হেলথ প্রফেশনাল যারা আছে আমাদের দেশে, তারা সবাই ক্যাপাসিটি, তারা দেশে বিদেশে ট্রেইনড পাবলিক হেলথ, কিন্তু কোশ্চিন থাকে যে আমরা কিন্তু ফুললি ইউটিলাইজ করতে পারছি তাদের ক্যাপাসিটি, তাদের অ্যাবিলিটি। নেতৃত্বের প্রবলেম হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। জি ভাই বলেন। আপনি অসম্ভব জ্ঞানী, শিক্ষিত, অভিজ্ঞ মানুষ, আপনাকে সম্মান রেখে প্রশ্ন করতে চাই। এটা আমাদের দর্শকদের সহযোগিতা হবে। সেটা হচ্ছে যে সত্যিকার অর্থে বাংলাদেশের যে রিসোর্সেস এর লিমিটেশন, সম্পদের যে সীমাবদ্ধতা আছে, তার মধ্য থেকে আপনাদের পরামর্শ নিয়ে বা আপনাদের নেতৃত্বে যারা বাংলাদেশের মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে কি আপনি 10-এ 0 দিবেন? তাদের কি খুবই খারাপ অবস্থা? তারা কি কোনো সেবা দিতে পারছেন না? বাবুল সাহেবের কথা শুনে তো মনে হচ্ছে যে আমরা কোনো সেবাই দিতে পারছি না। আমরা কিছু পাচ্ছেন না, আপনারা পাচ্ছেন না, এটা সত্য। কিভাবে পাচ্ছেন না সেটা না এটা সত্য না। বাবু সাহেব আমাকে একটু বলি না, আপনাকে আমি কথা বলতেছি, উনি ইন্টারাপ্ট করেছেন। বাবুল সাহেবকে জিজ্ঞেস করলাম, আমাকে প্রশ্ন উত্তর দিতে দেন না। জি, ডাক্তার তারেক মাহমুদ, আপনি বলুন। আচ্ছা, আমি যেটা বলতেছি, এটা কিন্তু আমরা আমাদের প্রোগ্রাম তো রান করতেছি আমরা। হ্যাঁ, এই ইনফেকশনের তো অনেক স্কাই রকেট হয়ে যেত। এটা প্রোগ্রাম চলতেছে, টেস্ট চলতেছে, আইসোলেশন চলতেছে, ট্রিটমেন্ট চলতেছে, হ্যাঁ সবই চলতেছে, কিন্তু আমরা যে স্কিলে চাচ্ছি, আমাদের আমাদের রাশিদ রহমান ভাই যেটা বললো, লিমিটেড আমাদের ক্যাপাসিটি, আমরা লিমিটেড তো কিছু ক্যাপাসিটি আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু সেগুলো ওভারকাম করার চেষ্টা করতেছি। এবং সবচেয়ে আমি ধন্যবাদ তাকে দিব, উনি হলো আমাদের নেত্রীকে, যে উনি সার্বক্ষণিক, এই যে দুর্নীতির কথা বলা হয়েছে, উনি সার্বক্ষণিক ডিজিএস এর দিকে নজর আছে। আপনি পেপার খুলে দেখবেন আমাদের জননেত্রী শেখ হাসিনার নজর আছে। এর মধ্যে বরখাস্ত হয়েছিল এই কিসের মধ্যে, এগুলো সত্য কথা, এগুলো সেটা তো অসুবিধা নেই। উনি নিজের হাতে, তারপর ঢাকা মেডিকেলে একটা রিপোর্ট আসলো যে এত কোটি টাকা ডিল হয়েছে, ওটা নেত্রী নিজে ডিল করছেন। তো এই যে উনি কিন্তু ফুল টাইম ওনার অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে, কারণ এটা একটা প্রাইম ইস্যু, এখানে নেত্রীর নজর লাগবে। উনি ওনার নজর ছাড়া এটা ভালোভাবে রান করবে না। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা একটা বিরতি নিচ্ছি দর্শক, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন CSRM মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কোভিড-19 সংক্রান্ত জাতীয় কমিটির উপদেষ্টা ডাক্তার তারেক মাহমুদ হোসেন, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। ডাক্তার তারেক মাহমুদ, আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে যে একটা লম্বা সময় সাধারণ ছুটি, লকডাউন ছিল, তারপর মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করে সরকার সব কিছু ওপেন করে দিয়েছে। এখন আবার জোন ভিত্তিক লকডাউনের চেষ্টা চলছে এবং বেশ কিছু জায়গায় এটি পরীক্ষা নিরীক্ষা চলছে। এর মধ্যে আবার সামনে কোরবানির ঈদ, আপনি জানেন যে এর মধ্যে পশুর হাট বসতে শুরু করবে আর কিছুদিনের মধ্যে। তো আপনি কি মনে করেন এখন এই ঈদকে কেন্দ্র করে পশুর হাট এবং মানুষের মুভমেন্ট আরও বেড়ে যাবে? সেই ক্ষেত্রে আসলে করোনা পরিস্থিতি কোন দিকে যাবে আগামী দিনগুলোতে? জি ধন্যবাদ। আসলে যদি আমি পিছন থেকে শুরু করি, এই পশুর হাট থেকে শুরু করি, একজন পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসাবে এবং মানে জনস্বাস্থ্যের যে কোনো ক্ষতি হতে পারে, কিভাবে ক্ষতি হতে পারে, ওই অ্যাঙ্গেলে আমি যদি পার্সপেক্টিভে দেখি, তবে পশুর হাটের পক্ষে না আমি। পশুর হাটের মাধ্যমে অর্গানাইজ করে এটা একটা মানে খুবই রিস্কি হয়ে যাবে। আর যতই আমরা বলি যে পরিমিতভাবে আমরা পশুর হাট করবো, এটা আমার কাছে জানা নাই যে কিভাবে করবে। আমাদের মেয়র মহোদয়রা আছেন দুজন ঢাকায়, যারা ওনাদের দুই পাশে ঢাকার দুই ভাগ করা আছে, ওনারা এসব হাটের ব্যবস্থা করবেন। যারা গরু নিয়ে আসবে তাদের জন্য হয়তো তাদেরকে এক জায়গায় রাখবে, গরুগুলি এক জায়গায় রাখবে। কিন্তু আমি নট শিওর, হয়তো আমার আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ ডিফারেন্ট বা আমার লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিংটা এখনো ওই লেভেলে যায়নি। আমার মনে হয় না, এবং আমাদের পাবলিক হেলথ স্পেশালিস্ট যারা আছেন ওনারা, আমরা নিজেদের মধ্যে আলাপ করছি, আমরা এটার পক্ষে না। পশুর হাটটা আসলে এটা ঠিক এমন, যদি এটা সম্ভব হয়তো না, যেমন আমরা হজ করতে যখন যাই, আমরা কিন্তু আমাদের নামে পশুর কোরবানি হয়, কিন্তু আমরা দেখি না। সামহার রেড সি ওইদিকে কোথাও পশু আমাদের পক্ষে হয়ে পশু জবাই হয়ে যায়। হ্যাঁ, আমরা সবাই বিদেশে গেছি, বিদেশে থাকছি, দেখছি যে আমরা নিউজিল্যান্ডে, আমি স্টুডেন্ট ছিলাম বিভিন্ন দেশে, দেখছি ওখানে আমরা পয়সা দিতাম, পশু এক জায়গায় জবাই হতো।
সেটা তো আর এখন এত দ্রুত করা যাবে না। ওইভাবে করতে পারলে খুব নাইস হইতো, যে আমরা টাকা দিয়ে বা অথবা আমরা টাকাগুলি আমরা যদি আমি মনে করেন যে 30,000 টাকা খরচ করবো, 50,000 খরচ করবো, আমি এটা যদি ব্যাংকে দিয়ে দিলাম, অনেকেই তো কষ্টে আছে আমার এলাকায় ময়মনসিংহের জন্য। সেই ক্ষেত্রে যেহেতু পশুর হাট বসতেই যাচ্ছে, তো সেই ক্ষেত্রে এখন যে পরিস্থিতি করোনার, সেটা কি আরো বহুগুণে বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে কিনা? এটা আসলে আমার পক্ষে এটা বলা ডিফিকাল্ট। বাড়বে তো, এটা খুব সাধারণ, যে রিস্কটা, প্রবাবিলিটিটা হাই, বাড়ার প্রবাবিলিটি হাই, কত পার্সেন্ট হাই, এটা আমার পক্ষে এই বিষয়ে ক্যালকুলেশন করে বলতে হবে। কীরকম জনসমাগম হবে, তাতে কীভাবে মাল্টিপ্লিকেশন হবে। হ্যাঁ, কিন্তু একটা নির্দ্বিধায় বলতে পারি প্রবাবিলিটি ইজ ভেরি হাই। আমরা, আপনি মনে আছে যখন লঞ্চ করে দেশে যাচ্ছিল সবাই, ওই যেটাকে আমরা ছুটি, সাধারণ ছুটির মধ্যে 24 তারিখে লকডাউন করে দেওয়া হলো, লঞ্চের মধ্যে সবাই গেল, তারপর আমাদের আরেকজন কুমিল্লা একটা বিশাল জানাজা হলো, এরপরে আমাদের কিন্তু কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে গেছিল। এগুলা খুব নর্মাল যে এইসব ক্ষেত্রে কমিউনিটি ট্রান্সমিশন বাড়বেই। তারপর আমাদের আপনার কাছে আবার আনা হলো, ফেরত পাঠানো হলো। রাশেক রহমান, আপনার কাছে জানতে চাইবো, সেটি হচ্ছে যে পশুর হাট, আমাকে তো বলার সুযোগ দেওয়ার দরকার ছিল একটু ভাইয়া। জি, আপনার কাছে আসবো, আপনার কাছে আসবো রাশেক রহমান, যেটি হচ্ছে পশুর হাট বসানোর ক্ষেত্রে বলা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, কিন্তু একটি হাটে স্বাস্থ্যবিধি মানা, বিশেষ করে করোনা সংক্রান্ত যে স্বাস্থ্যবিধি, এটা খুবই কঠিন। মানে এটার কোনো বিকল্প ভাবা যাচ্ছিল কিনা, বা বিকল্প কোনো কিছু হতে পারে কিনা? কারণ একদিকে আবার যারা এই পশু লালন পালন করেছেন দীর্ঘদিন ধরে, যারা এর সাথে জড়িত, তাদের রুটি রুজিরও একটা ব্যাপার আছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। প্রথমত জিনিসটা হচ্ছে পরিস্থিতিটাই কিন্তু শারীরিকভাবে কঠিন। এটা শুধু পশুর হাটকে আপনি স্বাস্থ্যবিধি দিয়ে কিভাবে নিয়ন্ত্রণ করবেন ওই জায়গাটাই কঠিন না, সামগ্রিক পরিস্থিতি কঠিন। কেমন, আপনি দেখুন এই কোরবানির যে এটার অর্থনৈতিক যে প্রেক্ষাপট সেটা কি, আমার যে ট্যানারি শিল্প আছে, যারা এতদিন ধরে এই গবাদি পশুগুলোকে পেলেছেন, মানে পোল্ট্রি ইন্ডাস্ট্রিতে যারা যুক্ত তারা, এবং এসে চামড়ার ব্যবসা একটা ব্যাপার আছে, সবকিছু মিলিয়ে ধর্মীয় যে অনুভূতি, এটা কিন্তু থেকে আরো কঠিনতম হয়েছে। আর তার থেকে বড় কথা, তারেক সাহেব যে কথাটা বললেন যে হ্যাঁ, যদি এটা এমন করা যেত, সৌদি আরবের মতো যে টাকা দিয়ে দিলেন, মাংস আপনার কাছে চলে আসলো বা আপনি দেখলেন না, খুব ভালো হতো, কিন্তু এটা তো এই স্বল্প সময় করা সম্ভব না। এখন আমাদেরকে চেষ্টা করতে হবে সার্বিকভাবে কোরবানির ঈদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনেই আমাদেরকে কাজগুলো করতে হবে। আমি কিন্তু এর আগে একটা কথা বলেছি, এখনো বলছি, আপনাকে সব কথার শেষ কথা হচ্ছে সামাজিক দূরত্ব আপনার বজায় রাখতে হবে। এই জায়গাটাকে আওয়ামী লীগ বলুন, বিএনপি বলুন, জাতীয় পার্টি বলুন, আবাল বৃদ্ধ বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষ যদি একযোগে বলেন, আমরা ঝগড়া বিবাদ না করে সামাজিক দূরত্ব এবং নিজেকে যতটা সম্ভব ঘরে আটকা রাখার ব্যাপারটা, তাহলে পরিস্থিতির একটা বিরাট বড় গতি নির্ভর উন্নতি আমরা দেখতে পাবো। যেহেতু পশুর হাট বসাতেই হবে এবং এখানে অনেক মানুষের রুটি রুজির ব্যাপার আছে, ধর্মীয় ব্যাপার আছে, সবকিছু মিলে সেই ক্ষেত্রে প্রশাসন আসলে কতটা ভূমিকা রাখলে এই সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব? কারণ সাধারণ মানুষের ভিতরে তো সেই সচেতনতার জায়গাটা অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে। আমি আপনার সাথে একমত না। শুধুমাত্র প্রশাসন এখানে একা কিছু করতে পারবে না। যদি না জনগণের একটা বিরাট বড় অংশ নিজে সুস্থ না থাকতে চায়, যদি না জনগণের একটা বিরাট বড় অংশ জনপ্রশাসন এবং প্রশাসনের অন্যান্য যন্ত্রগুলোকে সহযোগিতা না করতে চায়, তাহলে আপনি শেষ পর্যন্ত কিছুই করতে পারবেন না। এবং এই ক্ষেত্রে একটা ব্যাপার উল্লেখ থাকে, কোরবানি ঈদের সময় কোরবানির পশুর হাট আপনি বসান বা না বসান, আপনার দেশের জনগণ মানে আমরা সকলে মিলে যদি সহযোগিতার হাত না বাড়াই, একইভাবে প্রশাসন যদি আমার দিকে হাত না বাড়ায়, তাহলেও কিন্তু আপনি খুব যে করোনা ভাইরাসে ভালো কিছু করতে পারবেন তা না। তার মানে বাস্তবতা হচ্ছে আপনি নিজে বাঁচতে চান কিনা আগে সেই সিদ্ধান্ত নিতে হবে। যদি নিজে বাঁচতে চান, আপনার প্রিয়জন ভালোবাসার মানুষটাকে বাঁচিয়ে রাখতে চান, ভালো রাখতে চান, তাহলে যেই সবাইকে যার যার অবস্থান থেকে সচেতন হতে হবে, আমাদেরকে পালন করতে হবে। এবং গণমাধ্যমের এই জায়গায় আমি মনে করি সরকারের থেকে কোনো অংশ ভূমিকা কম নয়। গণমাধ্যমের এই যে আজকে আমরা যে বিতর্কটা করছি, এই বিতর্কের সবশেষে আপনাকে স্টিয়ারিং হাতে নিয়ে বলতে হবে যে যা কিছুই বলুক, এই কথার ভিতরে সবচেয়ে ঠিক কথা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার বলেছে আপনাকে ঘরে থাকতে, আপনি যথাসম্ভব ঘরে থাকবেন, সামাজিক দূরত্ব বজায় রাখতে আপনি যথাসম্ভব সামাজিক দূরত্ব বজায় রাখবেন, যাতে সংক্রমণ বৃদ্ধি না পায়। এই জায়গাটা নিজের সুরক্ষা নিজেকে নিতে হবে। জি, আপনার কাছে আবারও আসবো। শহীদুল ইসলাম বাবুল, আপনি কিছু বলতে চেয়েছিলেন আগে, সেটি বলবেন, পাশাপাশি আপনার কাছে জানতে চাইবো। রাশেক রহমান সাহেব অনেক অভিযোগ করেছেন আমাদের বিরুদ্ধে। আমি বললাম যে এখন রাজনীতির সময় না,
আমি কোনো রাজনীতি অভিযোগ তো করিনি। ওনারা করেছেন প্রথম থেকে, রাজনীতির নামে যে বাগাড়ম্বর এখনো রাশেক সাহেব বলছেন, আপনি দেখেন কত মানুষ মারা যাচ্ছে, আমাদের দেশের শ্রেষ্ঠ শিক্ষাবিদ, মন্ত্রী, এমপি, সিনিয়র সচিব, সচিব, কথা সাহিত্যিক, মানে অনেক আমাদের মানে প্রফেসর, চিকিৎসকরা মারা গেলেন। অথচ এগুলো কিন্তু আমরা ঠেকাইতে পারতাম এবং সীমিত করতে পারতাম, অবশ্যই পারতাম। আমাদের কিছু কিছু উদ্যোগের ব্যাপার ছিল, আন্তরিকতার ব্যাপার ছিল, যেই সমন্বয়হীনতা প্রথম থেকে আমরা বলেছি, যেটা এই বিষয়ে কিন্তু ওনাদের দেখছেন কোন রকমের অনুশোচনা নাই, দায়ও নাই, মানুষ মারা যাচ্ছেই হচ্ছে। সারা পৃথিবী এখন ঐক্যবদ্ধ। উনি ডোনাল্ড ট্রাম্পের উদাহরণ দিলেন, একদম মানে একটা উন্মাদ উদ্ভট মানুষ, সেই নীতিতে যদি উনি বাংলাদেশ চালাইতে চান, তো বাংলাদেশের ভাগ্যে কি হবে? উনি বললেন, আমি বললাম যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি এই সময় অন্তত হওয়া উচিত। আমরা বারবার বলেছি যে বাংলাদেশ একটা দুর্নীতি স্বর্গরাজ্য। আমরা বারবার বলেছি, আমাদের কথা কোনো তোয়াক্কা করে না। এটা আমরা কেন বলবো? বঙ্গবন্ধু বলে গেছেন যে আমি চোরের খনি পাইছি, প্রধানমন্ত্রী বলেছেন সব কিনা যায়, অর্থমন্ত্রী বলেছেন সাগর চুরি হচ্ছে, এবিএম মুসা বলেছেন যে তুই চোর তুই চোর। তো এখন তারপরে ওই যে বিচারপতি হাবিবুর রহমান বলছেন যে বাজিকরের কবলেতে, আমি যদি বলি এই যে রাশেক সাহেবের খুব গাত্র দাও শুরু হয়ে যায় একেবারে, অথচ ওনার দলের লোকরাই বলতেছে সেগুলো নিয়ে কোনো কথা নাই। আমি বললাম যে এখানে মাস্ক নিয়ে দুর্নীতি হয়েছে, সেটা আপনি বলেন যে হ্যাঁ দুর্নীতি হয়েছে এখানে। স্বাস্থ্য মন্ত্রণালয়, আপনি 14 বছর আগের বিএনপির কথা বলেন, বিএনপি এই 14 বছরে আপনি কি ঘাস কেটেছেন? হ্যাঁ, 14 বছর একটা দেশের শাসনের জন্য কি কম সময়? বিএনপি আমলে দুর্নীতি হয়ে থাকলে আপনি কি করেছেন? আপনি সোনা দিবেন, মাটি দিবেন, কালো গরুর দুধ দিবেন, কলা দিবেন, দুধ দিবেন, তো আপনি 14 বছরের দেশটা কোথায়? তবুও ভালো যিনি এখন বলছেন যে আমরা এখন ব্যস্তের মতো করে দিতে পারবো না। কয়দিন আগে বলছেন, এই রাশেক সাহেবরা বলেছেন যে আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া সে শক্তিশালী। কোথায় গেল সেই শক্তি? আমরা করোনার চাইতে শক্তিশালী। দুর্ভাগ্যজনক, নাসিম সাহেব মৃত্যুবরণ করেছেন, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুন। কোথায়? উনি তো নিজেই করোনা আক্রান্ত হয়ে গেলেন, কোথায় তার শক্তি থাকলো বলেন? এগুলো হচ্ছে নিয়তি। তারপর আরেক মন্ত্রী বলেছেন, আরেকজন বললেন যে করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না, আমাদের প্রধানমন্ত্রী আছেন। আরে ভাই, করোনা কি প্রধানমন্ত্রী বুঝে আর বিরোধী দল বুঝে? করোনা তো একটা মহামারী, এটা তো একটা মারাত্মক বিপর্যয়। আপনি এখানে লকডাউনের নামে কি করলেন? আপনি বলেন, এই যে ছেলে খেলা, একটি নীল হলুদ কালা সাদা, এটা বাঁশ দিয়ে করা, এগুলো কি মানুষের সাথে তামাশা করে না? এগুলো কি রাষ্ট্রের দায়িত্ব সামনে না? গার্মেন্টস নিয়ে আপনি কেন নাটক করেছিলেন? আপনি বলেন, এগুলোর জবাব দেন। আপনি সংক্রমণের উদ্যোগের মধ্যে, যেখানে সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ সংক্রমণের গতিতে উঠতে, সেখানে আপনি সাধারণ ছুটি বাতিল করে দিলেন। এগুলো কেন করেছেন আপনি? হাসপাতালে নির্বাচন প্রস্তুতি আপনার কত সময় লাগে? এরকম কি পৃথিবীর কোনো দেশে হয়েছে? আপনি বলেন। আপনাদের কাছে আবারও আসবো। শহীদুল ইসলাম বাবুল যে কথাগুলো বললেন, এই কথাগুলোর উত্তর আমরা রাশেক রহমানের কাছ থেকে জানতে চাইবো। তার আগে একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আরো কথা হবে। দর্শক আমাদের সঙ্গে থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সিএসআরএম মুক্ত কণ্ঠ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম দেশের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে যুক্ত আছেন ডাক্তার তারেক মাহমুদ হোসেন, রাশেক রহমান এবং শহীদুল ইসলাম বাবুল। রাশেক রহমান, বিরতির আগে শহীদুল ইসলাম বাবুল বেশ কিছু অভিযোগ করেছেন, তখন আমরা বলেছিলাম বিরতির পর ফিরে এসে আপনার কথা শুনবো। আপনার বক্তব্য কি? না দেখেন, শহীদুল ইসলাম বাবুল যে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলছে, এটা তো আমি এই বিতর্কে আমি ঢুকবো না, এটা অস্বীকার করবো কেন? বাংলাদেশের দুর্নীতি আছে, তো দুর্নীতি আগেও ছিল। আপনি মনে করেন বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় জামাত নিয়ে, তখন থেকে 5-5 বার তো আমরা দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছি। বাংলাদেশ কি এখন দুর্নীতি মুক্ত হয়ে গেছে? সেটা তো কেউ স্বীকার বলবে না, আমি তো সেটা বলতেও চাই না। আমি বাস্তবতার নিরিখে বলতে চাচ্ছি, যেহেতু আমরা কেউই চাই না স্বাস্থ্য খাতে দুর্নীতি হোক, তাই দুর্নীতিটাকে কোনো দলীয় ব্যাপার বা রাজনৈতিক ব্যাপার হিসেবে না দেখে এটা মনে রাখতে হবে যে যারা দুর্নীতি করেন তাদের কোনো রাজনৈতিক দল নাই, তারা সুযোগ খুঁজে। এই লোকদেরকে সুচিহ্নিত করে বিচারের আওতায় আমাদের আনতে হবে। এবং সেই ক্ষেত্রে বাবুল সাহেবের সাথে আমার কোনো ব্যতিক্রম কণ্ঠস্বরের কোনো সুযোগ বা কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে বাবুল সাহেবকে এটাও মেনে নিতে হবে যে দুর্নীতির যে প্রাতিষ্ঠানিক যে রূপ, সেটা আবির্ভূত হলো কোন সময় থেকে। সেটা আমি মনে করি, আমার রাজনৈতিক বিশ্লেষণ হচ্ছে, ওই বেগম খালেদা জিয়া, তারেক জিয়া, জামাতে ইসলামীদের সময় থেকে কিন্তু এই প্রাতিষ্ঠানিক রূপটা দেখা দিয়েছে, যেই ভাতটা আজও আমাদের বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে। আমি কিন্তু কারণ সাথে সম্পর্ক, আমি কালটাকে এখানে বললাম, সময় কালটা বললাম। এখন ব্যাপারটা হচ্ছে কি, উনি যে বলছেন যে বিনা চিকিৎসায় অনেক নেতা এমপি দেখেন, হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি শোক প্রকাশ করি। সেটা আওয়ামী লীগের নেতা, বড় এমপি, মন্ত্রী বলে শুধু না, বিএনপির দলের যদি কেউ থাকেন, অন্য দলের কেউ থাকেন, সবার প্রতি আমার শোক কাজ করে। এবং বাস্তবতা কি, টিকাও নাই ভাই, সুনির্দিষ্ট কোনো চিকিৎসাও নাই, যেটার মধ্যে দিয়ে একটু করোনা আক্রান্ত হলে, বিশেষ করে বৃদ্ধ বয়স, তাকে আপনি বাঁচাতে পারবেন। বা চেষ্টা তো আমরা করতেই পারি। কিন্তু আর যাই হোক, আমাদের সরকার, বঙ্গবন্ধু কোনো জননেত্রী শেখ হাসিনার সরকার, প্রতিটা লোক আক্রান্ত হওয়ার পর তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে, চিকিৎসার ব্যবস্থা করেছেন। শাহ কিবরিয়ার মতো রাস্তায় পড়ে থেকে গ্রেনেড হামলার পরে চিকিৎসা ছাড়া মারা গেছেন, সেটাও কেউ বলতে পারবেন না। আপনার কাছে আসনুল্লাহ মাস্টারের মতো
চিকিৎসা ছাড়া মৃত্যুর জি, পথে রাশেদ রহমান, আপনার কাছে আবারও আসবো। 21 আগস্টে গ্রেনেড হামলার পরে আপনারা ঢাকা মেডিকেল যে চিকিৎসা করতে দেন নাই, সেই দৃষ্টান্ত আমরা স্থাপন করি নাই। হ্যাঁ, জি। ভাই টিকা নাই, ওষুধ নাই, আমরা চেষ্টা করেছি, পারিনি, আমরা শোকাহত। জি, আপনার কাছে আবারও আসবো শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো। আমি চাচ্ছিলাম একটা গঠনমূলক ডিসকাশনের মধ্য দিয়ে, যেহেতু আজকে তারেক সাহেব আছেন, সত্যিকার অর্থে আগামী দিনে করোনা ভাইরাসকে কিভাবে মোকাবেলা করা যায় সেই পথ বের করব। কিন্তু ঘুরে ফিরে আমরা ওই যে নগণ্য এবং যে গৌণ যে রাজনৈতিক চর্চা, শহীদুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো সেটি হচ্ছে যে আমি মনে করি রাশেদ রহমান যেটি বলছেন যে রাজনীতি ভুলে আসলে এখন মানুষের উপকার করা যায় কিভাবে, সেই বিষয়টি নিয়ে কাজ করতে হবে, আপনি কি মনে করেন? শহীদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে আসবো পরে ডাক্তার তারেক মাহমুদ। জি, বলে। জি, শহীদুল ইসলাম, আপনি শুনতে পাচ্ছেন? জি, আপনার কাছে আপনার লাইনটি ঠিক হলে আবার পরে আসবো। ডাক্তার তারেক মাহমুদ, আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে ভ্যাকসিন তৈরি নিয়ে সারা বিশ্বব্যাপী খুবই কাজ চলছে এবং অনেকগুলো ভ্যাকসিন এরই মধ্যে আশা দেখিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ আসলে অনেক এগিয়ে গেছে এইসব ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সাথে সাথে যেন তারা পেতে পারেন। তো বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ আগামী দিনের প্রস্তুতি হিসেবে এই ভ্যাকসিন তৈরি হওয়ার পরপর যাতে পায় তার জন্য কি করেছে? জি, এটা একটা খুব ভালো কোশ্চেন, কারণ ভ্যাকসিন এটা সবার দরকার, তাই না? এটা আমাদের লাস্ট প্রোটেকশন, এটাই আমাদের ভরসা, আশা ভরসার স্থল। আমাদের ভ্যাকসিন আসলে সবকিছু ঠিক হয়ে যাবে। ভ্যাকসিনের বিভিন্ন, আপনি যেমন বলেছেন, আমেরিকা থেকে শুরু করে লন্ডন, তারপর চায়না, কোরিয়া, সব জায়গায় ভ্যাকসিনের রিসার্চ চলতেছে। কোনো ভ্যাকসিন থার্ড ফেজে, মানে থার্ড ট্রায়াল চলতেছে। এমন কথা হচ্ছে যে আমাদের একটা ভ্যাকসিনের ফোর্থ ট্রায়াল মানে বাংলাদেশে হতে পারে, যে এখানে আমরা ট্রায়াল করলাম করে সেই ভ্যাকসিনটাকে হিউম্যানের ইউজের উপযোগী। তা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে চাই, ভ্যাকসিন কিন্তু যখন আসবে তার অর্থ না আমরা পেয়ে যাব। ভ্যাকসিনের জন্য লবি করা দরকার। এই জিনিসটা আমি আমাদের যারা ফরেন মিনিস্ট্রি, মন্ত্রণালয়, ফরেন মিনিস্ট্রি রয়েছেন, আমাদের হেলথ মিনিস্ট্রি উচ্চ পর্যায়ের সচিব পর্যায়ে আমাদের কিন্তু লবি করতে হবে। আপনি জানবেন যে কিছুদিন আগে একটা ড্যাভোসে একটা মিটিং হয়েছে সুইজারল্যান্ডের, যেখানে ওখানে এবং আরেক জায়গায় আমাদের বিল মেলিন্ডা গেটের মিস্টার বিল বেশ একটা ডোনেশন দিচ্ছে। এটা ডোনেশন দিচ্ছে যে ডেভেলপিং কান্ট্রির কিছু পোর্শন উনি পে করে দিলেন, হ্যাঁ, সাবসিডাইজ করে দিলেন। তার অর্থ না যে আমরা ফুললি ফ্রি পাবো, আমাদেরকে কিন্তু একটা পেমেন্ট করতে হবে। কিন্তু পেমেন্টের চেয়ে বড় ইস্যু আমাদের যেটা এখন করতে হবে, আমাদেরকে উচ্চ পর্যায়ে নিউ ইয়র্ক, জেনেভা, এইসব জায়গায় লবি করতে হবে যেন ভ্যাকসিনটা সাথে সাথে আমরা পেতে পারি। শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একদম শেষ পর্যায়ে জানতে চাইবো যে সংক্ষেপে আসলে এই মুহূর্তে আসলে কোন বিষয়টাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? ভ্যাকসিনের ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম, কিন্তু না, যাই হোক, সবাই পাবেন না। রাশেক সাহেব আপনার সময় বলেছেন, আমি শুধু বলি, আমি নেগেটিভ কথা বলতে চাই না। সত্যি কথা হলো কি, এটা আমরা একটা সাংঘাতিক, আমাদের জুলাই আগস্টে যে কি বাস্তবতা হবে সেটা নিশ্চয়ই যদি এখন আমরা উপলব্ধি না করি, তাহলে কিন্তু আমাদের একটা পরিস্থিতি জটিল থেকে আরো জটিলতর হয়ে যেতে পারবে। শুধুমাত্র তাই না, ঢাকা শহরের যে মানুষের বাস্তবতা আমরা দেখছি গণমাধ্যমে এবং প্রতিদিন দেখছি, মানুষ ঘর ছাড়া হচ্ছে, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, টুলেটের মানে ছড়াছড়ি, এখানে মানুষ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এদের জন্য কিন্তু সরকারের ন্যূনতম কোনো ব্যবস্থা নাই। শুধু তাই না, করোনার পরবর্তী সময়ে গার্মেন্ট সেক্টর থেকে লক্ষ লক্ষ তরুণ বেকার হবে। বিভিন্ন মাঝারি শিল্প প্রতিষ্ঠান থেকে, সরকারি প্রতিষ্ঠান থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে যারা বেকার হবে, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতের কর্মপরিকল্পনা কি? গ্রাম থেকে যে লক্ষ লক্ষ লোক শহরে আসবে খাবারের জন্য, অর্থের জন্য, তাদের জন্য আমাদের এগুলো নিয়ে আদৌ কোনো সরকারের চিন্তা আছে? আমাদের চিন্তা আছে। এই জন্য আমরা বলছিলাম একটা সমন্বিত জাতীয় পরিকল্পনা দরকার। এখানে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, বিএনপি আছে রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক দল আছে। আমরা আশা করি যে একটা সঠিক পরিকল্পনা এবং জাতীয় পরিকল্পনার মাধ্যমে সামনের মহামারীর দিনগুলোতে ভালোভাবে সেটি মোকাবেলা করবে বাংলাদেশ, এই আশা রাখছি। ডাক্তার তারেক মাহমুদ, রাশেক রহমান এবং শহীদুল ইসলাম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে সময় দিয়েছেন। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন।